নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। গুরুজনদের প্রণাম এবং আমার যারা ছোট তাদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তাই অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দির ইচ্ছাময়ী কালীবাড়িকে জাগিয়ে রেখেছেন, জাগ্রত করে রেখেছেন, তার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, প্রথমে কালীবাড়ির কথা বলতে গেলে বলি, কারণ আমরা শুধু জ্যোতিষ নয়, মাতৃসাধক, তার মায়ের আরাধনা করে থাকি। তাহলে অনেকে দেখবেন লেখে তারাপীঠ সিদ্ধ, কামাখ্যা সিদ্ধ, আমরা লিখি না, কারণ লেখা যায়। বিষয়টা হচ্ছে সিদ্ধ হওয়া এত সহজ নয়, কারণ আমরা ওই জন্য লিখি সাধক, অর্থাৎ সাধনার দ্বারা মাতৃশক্তি তাকে জাগ্রত করা। মাতৃশক্তির মধ্যে রয়েছে মহাশক্তির বিশেষ প্রকাশ, যে শক্তির মধ্যে দিয়ে আমরা আমাদের মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারি। তাহলে এই যে 10টা দেবী রয়েছে তন্ত্রের, কি কি? কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্ন মস্তা চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এ তো 10 মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। এই 10টা দেবীর কথা পরিপূর্ণভাবে বলা হয়েছে। তার মধ্যে 10 মহাবিদ্যার প্রথম বিদ্যা হলো কালিকা দেবী। মা কালী বিভিন্ন রূপে মন্দিরে পূজিত হন, বিভিন্ন নামে আজ বাংলা জুড়ে পূজিত হচ্ছেন। তাহলে ইনি অর্থাৎ শনি গ্রহকে ইনি রুল করেন, শাসন করেন। শনিদেবের বা গ্রহরাজের আরাধ্যা দেবী দক্ষিণা কালী। দেখবেন পাড়ায় পাড়ায় বট গাছের নিচে যে শনিদেবের পুজো হয়, গ্রহরাজের পুজো হয়, বা গ্রহরাজের মন্দির, তার পাশে কিন্তু দক্ষিণা কালী থাকেন। দক্ষিণা কালী শব্দের অর্থ, অর্থাৎ মায়ের ডান পা সর্বদা থাকবে মহাদেবের বুকের উপর। মহাদেব আড়াআড়ি শোবে না, লম্বা শয়ন করে থাকবে। তাহলে এই দক্ষিণা কালীকে পুজো করলে আমাদের গ্রহরাজ শান্ত হয়, এবং যাদের শনির ধাইয়া চলছে, যাদের শনির 7.5 চলছে, যারা বিভিন্নভাবে নানা সমস্যার মধ্যে পড়ে, তারা কিন্তু শান্ত হয়ে যায়। তারা নানাভাবে নানা জায়গা থেকে রক্ষা পায়। সেই প্রসঙ্গে একটা কথা বলি। এই লাস্ট মঙ্গলবার গড়িয়াহাটে একজন এসেছিল। ছেলেটি ব্যবসা করত, তার দেখা গেল সপ্তমে রাহু, অর্থাৎ তার ধনু লগ্ন এবং সপ্তম মানে মিথুনের ঘরে রাহু। ভালো কথা। তার ব্যবসাটা ইদানিং ব্যবসা করে সে অনেক কিছু করেছিল। ইদানিং ব্যবসা, কেন ব্যবসায় তো উত্থান পতন থাকবেই, এ তো চাকরির মতো স্টেবল নয়, একটা মাইনে ধরে চলবে বা একটা দিশা ধরে চলবে। তার সময় খারাপ গেলেই তখন জ্যোতিষীদের কথা মনে পড়ে। তো এরকম ভেবেছিল একটা ভিজিট বেশি দিয়ে একটা জ্যোতিষীর কাছে। আমার তো নমিনাল ভিজিট, সামান্য ভিজিট, যেটুকু মানতে সব মানুষ দেখাতে পারে, সব শ্রেণীর মানুষ যাতে আসতে পারে, সেই জন্য ভিজিটটাকে আমি এইভাবে রেখেছি। তা সে 3-4 হাজার টাকা ভিজিট প্রায়, তা বলল গেছিল। তা গেছিল, যাওয়ার পরে বলল তোমার ব্যবসায় করা উচিতই হয়নি, চাকরি করলে ভালো হতো। যে আমি বললাম সপ্তমে রাহু দেখলেই, সপ্তম যেহেতু একটা রাহু রয়েছে বায়ুর, কারণ রাহু হচ্ছে বায়ুকারক ছায়া গ্রহ। রাহু তো 3টে নক্ষত্র রয়েছে, একটা হলো
স্বাতী, একটা আদ্রা, আর একটা শতভিষা। তাহলে তিনটে নক্ষত্র রাহুর রয়েছে। রাহু হচ্ছে বায়ুকারক ছায়াগ্রহ। তাহলে বায়ু রাশিতে, অগ্নি পৃথ্বী বায়ু রাশি, তাহলে বায়ু রাশিতে রাহুর বিশেষ অবস্থান, সেই নিরিখে তাকে, তার মধ্যে কত বড় একটা সম্ভাবনা তৈরি হতে পারে ব্যবসা থেকে, তাকে বেমালুম তাকে বলে দিল যে তোমার চাকরি করলে ভালো হতো। এবং এমত অবস্থায় সে তখন কনফিউজড যে শাস্ত্রী আমি কোন দিকে যাব, আমি চাকরি করব না ব্যবসা করব, আমি তো সিদ্ধান্ত নিতে এখন পারছি না। এবং আমার স্ত্রীও সঙ্গে এসছে, কারণ বাড়িতে এই নিয়ে খুব মতবিরোধ হচ্ছে, কারণ জ্যোতিষ বলেছে। তা আমি তখন তাকে বললাম যে তুমি সপ্তমে রাহু এবং মিথুনে রাহু, এটা তোমার ক্ষেত্রে একটা হিউজ অর্থ প্রাপ্তি দেবে। ফর এ টাইমিং, কিছুদিনের জন্য হয়তো তোমার সময়টা খারাপ যাচ্ছে, একটু লসে চলছো, কিন্তু এই লস তোমার পুষিয়ে দেবে। আমি তাকে জ্যোতিষ ব্যাখ্যা করে বললাম যে সপ্তমে রাহু থাকলে সে বড় কিন্তু বিজনেসম্যান হতে পারে, কারণ যেহেতু মিথুনে রাহু তুঙ্গস্থ রাহু তখন ভালো ফল দেবে। রাহু তো বিভিন্ন ঘর রয়েছে, মানে নক্ষত্র রয়েছে, আর যে ঘরে বসে থাকে ঠিক সেই ঘরের অবস্থান নিয়ে নেয়। একমাত্র মিথুনে রাহু কিন্তু তুঙ্গস্থ হয়। তাহলে যিনি বললেন, জানি না ইনি কোন জায়গা থেকে জ্যোতিষটা শিখেছেন বা কি করেছেন, আমার সেটা জানা নেই, কিন্তু আমি বলতে চাইছি যে যার মধ্যে ব্যবসা করে সে সবকিছু করলো, হঠাৎ করে কি এমন যে তাকে চাকরিতে যেতে হবে? ওই টাইমটা একটা ফেজ খারাপ যাচ্ছে বলে, হ্যাঁ ব্যবসায় তো উত্থান পতন থাকবে, সব ফেজ একরকম থাকে না, ব্যবসায় সব রকম ফেজ একরকম থাকে না, এটাই হিসেব, এটাই হচ্ছে অঙ্ক। আমি তাকে এই কথাটা জানার জন্য আমি আমার স্ত্রীকে আপনার কাছে নিয়ে এসেছি, সঙ্গে করে আমরা এসেছি। কি করব? চাকরি করো, এবং তুমি যেখানে যেখানে গেছিলে সে প্রেসক্রিপশনগুলো রেখে দাও, যে তুমি ব্যবসা থেকে কিভাবে মাইলেজ পাবে, কিভাবে উঠতে পারে। কারণ সপ্তমে রাহু, তাহলে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ভালো হতে পারে, গার্মেন্টস থেকে তোমাকে ভালো পয়সা দিতে পারে, এ আর দূরের সংযোগ থেকে তোমার হতে পারে। বললাম আমি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় করতাম, বা এখনো আছি, কিন্তু একটু দিশাহারা হয়ে পড়ছি, বাড়ির লোকও তাই বলছে। তাহলে আমি বললাম তোমার অনেক বড় ক্ষেত্র, তুই বড় ক্ষেত্র ছেড়ে তুমি একটা ছোট্ট জায়গায় তুমি আসতে চাইছো কেন? কারণ তুমি বড় ক্ষেত্র, তুমি যখন বড় জায়গায় মাছ ধরবে, তাহলে জাল সেরকম, পুকুরে মাছ ধরা একরকম, নদীতে মাছ ধরা একরকম, সমুদ্রে মাছ ধরা একরকম, তিনটের কিন্তু আলাদা আলাদা সেগমেন্ট আছে। আর রাহুর দশা থাকে 18 বছর। আজকে বিষয়টা আমার এটাই বোঝানোর যে জ্যোতিষ সাবজেক্টটার মধ্যে এই শাস্ত্রটা আমার সৃষ্টি না, বা কোনো জ্যোতিষী নয়, প্রাচীন শাস্ত্র, এবং সেখান থেকে এটা উঠে এসেছে। সেখান থেকে আমরা ওই যারা মহর্ষি ভৃগু, মহর্ষি পরাশর, বেদব্যাস, তাদের দেখানো পথ ধরে আমরা কিন্তু চলছি। আমরা কিন্তু এমনি এমনি জ্যোতিষ করতে এখানে আসিনি। তাহলে আমি সেই ছেলেটার মধ্যে একটা বিরাট সম্ভাবনা রয়েছে, আমরা দেখলামই না যে সপ্তমে রাহু থাকলে কি হয়। রাহু মানে খারাপ, রাহু মানেই তোমাকে ব্যবসায় ডুবিয়ে দেবে, রাহু মানেই কি হবে, তোমার বিয়ের স্থানে ডিভোর্স হয়ে যাবে। ব্যাপারটা সেখানে নয়।
রাহু ডিগ্রিগতভাবে কত পেয়েছে? রাহু কি অশুভ কোনো নক্ষত্র পেয়েছে? রাহুর যে নক্ষত্র বদ নক্ষত্রে রয়েছে, প্রত্যরী নক্ষত্রে রয়েছে, তখন আমি বলতে পারবো। আমি সপ্তম ভাবে বিচার করে বলতে পারি না। এখনকার জ্যোতিষরা যেটা বলতে চাইছে, লগ্নে রাহু মানে আপনার শরীর তছনছ করে দেবে, না, সব ক্ষেত্রে তা হবে না। দেখুন, দু চারটে পেটে অম্বল, গ্যাস, এটা এটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে খাবারের মানে ওয়েদার বা খাবারের তারতম্য বা ভেজালের তারতম্যে হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। কিন্তু বাকি জায়গা থেকে তোমাকে যে উদ্যম, কারণ উদ্যম তখনই আসবে যখন তোমার হাতে পয়সা আসবে। যখন মানুষটা পয়সার মুখ দেখবে তখন খাটনিটা তখন বাড়িয়ে দেবে, পরিশ্রমটা যে জানবে যখন আমি যত পরিশ্রম করব তত আমি রেজাল্ট পাবো। আর কলিযুগের সবচেয়ে বড় রাজা হলো রাহু। এই যে যারা লটারি কাটে, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছে, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, যারা ল্যান্ডে, কারণ ল্যান্ডের সঙ্গে কথা আসতে গেলে মঙ্গলের কানেকশন চলে আসছে। মঙ্গলের 3টে নক্ষত্র, পুনর্বসু, চিত্রা, আর ওদিকে ধনিষ্ঠা। ঠিক আছে? তাহলে এই যে মঙ্গল তার 3টে যে নক্ষত্র রয়েছে, কারণ প্রত্যেকটা গ্রহেরই আলাদা আলাদা 3টে নক্ষত্র রয়েছে। আর এই মঙ্গলের 7 বছর দশা পার হলে তবেই আসে রাহুর মহাদশা 18 বছরের। তাহলে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা। তাহলে রাহু 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 বৃহস্পতি, রাহু রাহু শনি, রাহু রাহু বুধ, রাহু রাহু কেতু, রাহু রাহু শুক্র, রাহু রাহু রবি, রাহু রাহু চন্দ্র, রাহু রাহু মঙ্গল, এইভাবে কানেক্ট করে, এইভাবে 9টা ঘর করে। এবং এটা হচ্ছে প্রত্যন্ত দশা, দশাও তাই। প্রথমে রাহু রাহু থাকে, তারপরে রাহু বৃহস্পতি আসে, তারপরে রাহু শনি আসে, তারপরে প্রত্যন্ত দশা এইভাবে ঠিক চেঞ্জ হয়। রাহু শনির পর আসে রাহু বুধের দশা, রাহু বুধের পর আসে রাহু কেতুর দশা, রাহু কেতুর পর আসে রাহু শুক্রের দশা। তাহলে রাহুর 18টা বছরই আপনাকে দেখে ফল খারাপ দেবে না। এই বিষয়টাকে আপনারা বুঝতে হবে। রাহু যেমন ক্ষেত্র বিশেষে অশুভ জায়গায় থাকলে, অশুভ নক্ষত্র থাকলে আপনার জীবনকে নাস্তানুভূত করে দেয়, সেই রাহু কিন্তু আপনার জীবনকে আবার তুলে দেয় মানে উন্নতির জায়গায় নিয়ে যায়, যেটা আজকের দিনের দরকার। অর্থ, রাহু যদি শনির সঙ্গে কানেক্ট করে বা শনি কেতু থাকে এক জায়গায়, রাহু দৃষ্টি থাকে, তার নেশা আসক্ত। অনেক ছেলে মেয়ের মধ্যে দেখেছি নেশার প্রতি আসক্ত। রাহু যদি শুক্রের সঙ্গে কানেক্ট করে বা মঙ্গল যদি বলবান হয়, সেই ছেলে বা মেয়ে অন্য জায়গায় ঘর বা বসতি তৈরি করতে চায়। মা বাবাকে খুব বিষাক্ত লাগে, অঙ্ক হিসেব। তাই রাহুর জন্য যে গ্রহ সংস্কার, সেটা আমার জন্মছকে দেখা দরকার, যেটা আজকে হারিয়ে যাচ্ছে। লগ্নে রাহু, কারণ লগ্ন মানে তো লগ্ন মানে আমার বিচার। দ্বিতীয় মানে ধনভাব বিচার, ধনস্থানটা নির্ভর করে দ্বিতীয় ভাব থেকে কণ্ঠ। তাহলে সেখানে রাহু থাকলে আপনি কণ্ঠের মাধ্যমে জগৎ জয় করতে পারবেন, একটা ভালো সিঙ্গার হতে পারেন, জীবনে একটা ভালো অভিনেতা করতে পারেন। কারণ অভিনয় করতে গেলে যে ক্যারেক্টার চেঞ্জ হয়, তার মধ্যে ভূমিকা আছে রাহু ছায়া গ্রহের। রাহু তো গ্রহ নয়, ছায়া গ্রহ, বা ইংলিশে বলে শ্যাডো প্ল্যানেট। তাহলে এই বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। বিষয়টা এখানে তৃতীয় রাহু থাকলে আপনারা বলে দেবে, কারণ তৃতীয় রাহু এগুলো হচ্ছে না শেখা। কারণ আজকের দিনে জ্যোতিষটা একটা সায়েন্স, বিজ্ঞান। আমি তার মধ্যে থেকে ভালোটা খুঁজবো। আমরা দুধ যখন খাই বা কোন রকম ধরুন হরলিক্স, কমপ্লেন ইত্যাদি যখন খাই, তাই না, হেলথ ড্রিঙ্কস যারা বলে, তার থেকে আমরা শুভ ফলটা খুঁজবো। তাহলে এই নিরিখে আমাকে বিচার,
যে শুভ জায়গাটাকে আমি বোঝানোর খাতিরে কথাগুলো তুলছি, তাহলে আমাকে সেই জায়গা থেকে বিচারটা করতে হবে যে ভালো ফসলটা আমার তুলবো। আমি দেখতে পাচ্ছি আমার কাছে একজন এসছে, কারণ আজকের দিনে ভয় দেখাতে পারলেই মার্কেটিং হবে না, আমি বলি না। আমি দেখছি তার সামনে অত আসন্ন সমস্যা রয়েছে। আমি দেখছি যে শনি মঙ্গলের একদম ডাইরেক্ট কানেকশন এবং ওদিক থেকে রাহু পূর্ণ দৃষ্টি পাচ্ছে একটা, কিন্তু আমি তাকে বললাম এই পিরিয়ডটার মধ্যে আপনি এখন টু হুইলারটা চালাবেন না। তাকে জাস্ট কথাটা ঘুরিয়ে দিলাম, আপনি টু হুইলার চালান? হ্যাঁ, আমার তো মার্কেটে, আমি যতটা পারবেন অ্যাভয়েড করুন। আপনি দরকার পড়লে বাস, ট্যাক্সি বা হায়ার করো গাড়িতে একটু করুন, একটু কষ্ট করুন। এতে আপনি যে খরচাটা করবেন খরচাটা তো উঠে যাবে। আমরা এইভাবে জায়গাটাকে দিই, কারণ আজকে যদি তাকে সেই জায়গাটা তৈরি করে দিতে পারি, তাহলে সে তার ব্যাড ফেসটা কাটিয়ে সহজে উঠতে পারে। আর প্রথমেই যদি বলি ওরে বাবা, তো সামনে তোমার বিরাট সমস্যা আসছে, সে তো এমনিতে ভেঙে পড়বে। তা আমাদের উদ্দেশ্যটা কি? একজন মানুষকে বুস্ট আপ করা, তার মনটাকে চাঙ্গা করা, তাকে সঠিক গাইডলাইন দেওয়া, তাই কিনা বলুন? সেই নিরিখেই তো আমার পথ চলা। আজকে এই যে আমার কামাখ্যা যাত্রা, সেখানে আমি কেন যাচ্ছি বছরের বিভিন্ন সময়? কারণ একমাত্র কামরূপ কামাখ্যায় শিলারূপে মহাশক্তির অবস্থান, শিলাময়ী মহামায়া, মানে কোনো মূর্তি হয় না। ভারতবর্ষের একমাত্র আসাম রাজ্যের অন্তর্গত গৌহাটি নীলাচল পর্বত। তাহলে সেইখানে আমাদের যেতে হয় কেন? এই যে যাদের এই জায়গাটা রয়েছে, কারণ অনেকে মিথুনে রাহু, তাদের ভালো হওয়ার কথা হচ্ছে না, রাহু দেখা যাচ্ছে দুর্বল হয়ে আছে, বা রবির সঙ্গে শ্যাডো হয়ে ঝগড়া করছি, বা সেই জায়গাটা ফল দিতে পারছে না। আমাদের সেই জায়গাটা সরিয়ে দেওয়া, কারণ রাহু তো দৈত্য গ্রহ। তাহলে একমাত্র মহাশক্তির আরাধনা, দৈব কৃপা, তার সঙ্গে হোম যাগ যজ্ঞাদি সবকিছু করলে রাহু অবশ্যই প্রশমিত হবে, আপনাকে তখন পজিটিভ দিক দেবে। আরেকটা কথা হচ্ছে, রাহুর পয়সা কিন্তু যেমন আসে ভোগ বিলাসের পিছনে, সে কিন্তু ব্যয় করে ফেলে মানুষ। এইবার তাকে পয়সা আসলে তাকে যে ধরে রাখার জন্য যা যা করণীয়, আমরা যদি সেই জায়গা দিতে পারি। যেমন একজনের দেখে যে পঞ্চমে রাহু, শুক্রের ঘরে, মিথুন লগ্ন, মিথুন লগ্নের পক্ষে রাহু শুভ গ্রহ, এবং পঞ্চমে রাহু পঞ্চম থেকে একাদশ স্থানকে দেখছে। আমি সেদিন হাওড়া ময়দানে একটা চার্ট দেখলাম, আমি চার্টগুলো দেখছি, সেটাই আপনাদের তুলে ধরছি। তা সেই নিরিখে সে কিন্তু রাহুর দশায় প্রভূত অর্থ পেয়েছিল, প্রভূত। আবার যখন চলে যায় তাকে একটা ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়, কারণ তার বৃহস্পতির দশা, বৃহস্পতি দেয় মানুষ। রাহুর দশা 18 বছর চলে যাওয়ার পর আসে বৃহস্পতির মহাদশা, 16 বছর। এবার বৃহস্পতি হচ্ছে বৃহৎপতি, আমাদের সৌরজগতে রক্ষা কবচ দেয় যে এই দেবগুরু বৃহস্পতি, যার বৃহস্পতিকে রুল করে হচ্ছে কে? তারিণী তারামা, তারাপীঠেরই তারামা দেবগুরুকে রুল করে। লক্ষ্মী স্বরূপা দেবগুরু যদি আপনার সহায় সম্বল হয়, আপনার চিন্তা নেই। দেবগুরু যদি আপনার পক্ষে থাকে, তাহলে আপনি কিন্তু যতই সমস্যা আসুক, আপনি কিন্তু ওভারকাম করে বেরিয়ে যাবেন। বৃহস্পতিরও 3টে নক্ষত্র, পুনর্বসু, বিশাখা, 7 নম্বর পুনর্বসু, 16 নম্বর বিশাখা, আর 25 নম্বর পূর্ব ভাদ্রপদ, 3টে নক্ষত্র। এইবার আমাদের নবতারা চক্রে দেখতে হবে, কারণ বিচারটা খুঁটিয়ে খুঁটিয়ে যদি আমি না করি, তাহলে জিনিসটা বেরোবে কি করে, তাই না? তাহলে নবতারা চক্রে অনেকের বৃহস্পতি একাদশে দেখা যাচ্ছে, বদ নক্ষত্রের মধ্যে বৃহস্পতি অবস্থান, বৃহস্পতির সাথে ভালো ফল পাচ্ছে না, তার যে লোভনীয় ফলটা পায় না, রাহুর দশা তাকে দিয়ে গেছে, বৃহস্পতি দিতে পারছে না। এখানে তো হিসেব, এখানেই তো এই যে ক্যালকুলেটিভ পার্ট এটাই রয়েছে। এই যে রাহুর কথা বলি, প্রসঙ্গ আমার রাহুকে নিয়ে, আমি হয়তো 1
একটা অনুষ্ঠানে আমি সব তথ্য দিতে পারবো না, কিন্তু আমার আমার তো অনুষ্ঠানে দেওয়াটাই আমার কাজ। আমি বলেছি অবকাহারা চক্র, পঞ্চাঙ্গ গণনা, দেখবেন আমার লাইভ অনুষ্ঠানগুলোতে আমি আলোচনা করি। অবকাহারা চক্র সে কোন তত্ত্বের জাতিকা? অগ্নিতত্ত্ব, না ভূমিতত্ত্ব, না জল তত্ত্ব, না আকাশ তত্ত্ব? কি তত্ত্ব? আমাদের 5টা তত্ত্ব আছে। পায়া, সে লৌহ পায়া পেয়েছে না লোহা পায়া পেয়েছে? লোহা পায়া পেলে একরকম, সোনা পায়া তার একরকম ফলাফল, এবং তামা পায়াতে একরকম ফলাফল। ফলাফল হচ্ছে হিসেবটা নিরিখে হিসেবগুলো হয়ে থাকে। ফলাফল সর্বদা কিছু বিষয়ের উপর নির্ভর করে। তাহলে এই যখন রাহু আপনার অশুভ থাকে, রাহু যখন আপনার শুভ থাকবে আপনার তো কোনো চিন্তা হবে না। যখন অশুভ থাকে, মনে পড়ে 2020 সালে দেখুন 2 2 4, 4 হচ্ছে সংখ্যা তত্ত্ব মতে রাহুর সংখ্যা ছিল। বিশ্ব দেখেছিল মহামারী, আপনি বলুন, আপনারা দেখেছেন? প্রস্তব্ধ করে দিয়েছিল। এবং রাহু যার যার পিছনে পড়ে যাবে না, তাকে আইনগত ঝামেলা, তার সঙ্গে লিগ্যাল কোর্ট কেস থেকে শুরু করে সমস্ত বিষয় তাকে নাস্তানুভূত করে ছাড়বে। কে বলেছে যে শুধু শনি করে? আজকের ডেটে অনেকে রাহুর প্রতিকার করাচ্ছে, রাহুকে বুস্ট আপ করাচ্ছে, রাহু টাকা পয়সার জন্য। কিন্তু জানবেন, যদি অশুভ রাহু আপনাকে মান সম্মান হানি করে দিতে পারে, লোকের কাছে যোগ্য সম্মান লাভে বাধা তৈরি করতে পারে, সেটা নির্ভর করে প্রত্যেকটা অংশে। এই যে বললাম, তৃতীয় রাহু থাকলে আপনার মধ্যে, যদি সঠিক জায়গায় রাহু থাকে, আপনার মধ্যে শক্তি বাড়িয়ে দেবে, উৎসাহ বাড়িয়ে দেবে, সামর্থ্য বাড়িয়ে দেবে। জীবনের নিরিখে বন্ধু সঙ্গ, বন্ধু থেকে উপকার পাবেন। তৃতীয় রাহু, কারণ আমরা খনার বচনে পাই, লগ্নে যার গলা কাটা, সঙ্গে চলে শতেক বেটা। তাহলে 10-এর হিত, অর্থাৎ আপনি একটা এমন একটা কিছু তৈরি করলেন, 10 জন তো আপনার আন্ডারে কাজ করছে, তাহলে 10 জনের আপনি পেট চালাচ্ছেন, সংসার চালাচ্ছেন, তারা করে খেয়ে বাঁচছে। তাহলে এটা হচ্ছে রাহুর পজিশন। 0 থেকে হিরো হতে পারে। আর বৃহস্পতি কি করে? আমি দুটোকে সন্তুলন করছি, বোঝাচ্ছি। বৃহস্পতি ধীরে 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 উন্নতি করে। দেখুন, বৃহস্পতি যে ঘরে থাকে তার সমসপ্তমে ঘর বুধের ঘর, দুঃখ নাই। অথচ বুধ আর বৃহস্পতির নেচারগত মিল নেই। নেচারের দিক থেকে বুধ আর বৃহস্পতির, জুপিটার আর মার্কারির মিলটা নেই। তাদের মধ্যে সন্তুলনের অভাব, প্রবল অভাব, এটা কিন্তু আমরা পাই। কিন্তু দেখুন, মিনের ঠিক 180 ডিগ্রি দূরে কন্যা রাশি বুধের ঘর রাখা আছে, আর ধনু রাশি বৃহস্পতির ঘর তার ঠিক 180 ডিগ্রি দূরে কার ঘর রাখা আছে? মিথুন, বুধের ঘর। তাহলে বুধের দুটো ঘরই বৃহস্পতির ঠিক সমসপ্তম বা 180 ডিগ্রি দূরে রাখা আছে। একটা নিষ্ক্রিয়, একটা সক্রিয়, একটা অ্যাক্টিভ, একটা ইনঅ্যাক্টিভ, দুটো জিনিস নির্ভর করে। সূর্য, চাঁদ ছাড়া বাকি যে 5টা গ্রহ রয়েছে, প্রধান গ্রহ, তাদের দুটো করে ঘর আছে। যেমন মঙ্গলের দুটো ঘর, এবং কালপুরুষের প্রথম ঘর হচ্ছে মঙ্গলের ঘর, মেষ। এখান থেকে গণনা শুরু হয়। কারণ মঙ্গলের সংখ্যা নিরিখে এখান থেকে শুরু হয় গণনা। সংখ্যা তত্ত্ব অনুযায়ী মঙ্গলের সংখ্যা হচ্ছে 9। এই যে 9টা গ্রহ রয়েছে, আবার দেখুন 27টা নক্ষত্র রয়েছে, তা 2 এর 7 হলে সেই হচ্ছে 9। তাহলে সেই 9 মঙ্গল থেকে গণনা। মঙ্গলের দুটো ঘর মেষ আর বৃশ্চিক, তারপরে শুক্রের দুটো ঘর বৃষ আর তুলা, বুধের দুটো ঘর মিথুন আর কন্যা, বৃহস্পতির দুটো ঘর কি কি? ধনু আর মীন। শনিদেবের দুখানা ঘর কি কি? মকর আর কুম্ভ।
একটা নিষ্ক্রিয়, একটা সক্রিয় রাখা আছে। কারণ মানুষ সবসময় সক্রিয় থাকতে পারে না। কখনো 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 দেখা যায় সে টেনশন অনুভব করে, কখনো কখনো সে ঘামে, কখনো কখনো দুশ্চিন্তা করে মানুষ, জীবনে আগাম জীবনে কি হবে বেশি ভেবে ফেলে, ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত হয়। কিন্তু ভবিষ্যৎ কে দেখেছে? কোনো গ্যারান্টি আছে যে সেই ভবিষ্যৎ পর্যন্ত মানুষ পৌঁছবে? তবু আমরা অনুমান সাপেক্ষে এক পা করে এগিয়ে যাই। আর এগিয়ে যাওয়াতে যে সাহায্য করে যে জায়গাটা, সেটা হচ্ছে জ্যোতিষ। জ্যোতি মানে আলো, ইস মানে আশীর্বাদ। কার আশীর্বাদ? কারণ গ্রহরা নক্ষত্রের আলোতে আলোকিত হয়। সেই জন্য আমাদের প্রাচীন আর্য ঋষি মুনিগণ 3টে করে নক্ষত্র রেখে গেছে। কোন নক্ষত্র ফেল করলে অন্য নক্ষত্র সাপোর্ট দিয়ে দেবে। কি মজাদার সাবজেক্ট, কি মজাদার বিষয়, চিন্তা করুন। এবং ছায়াগ্রহ রাহু এবং কেতুরও 2-3টে করে নক্ষত্র রেখে গেছেন। অর্থাৎ এটা ফেল করলে অর্থাৎ অপশন রেখে গেছেন। কেতুর 3টে নক্ষত্র, অশ্বিনী 1 নম্বর, 10 নম্বর হচ্ছে মঘা, 19 নম্বর মূলা। কেতুর মহাদশা চলে 7 বছর, 7 ইয়ার্স। তারপরেই আসে শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে ভোগ, বিলাস, বাসনা, আমোদ প্রমোদ, অ্যামিউজমেন্ট, এন্টারটেনমেন্ট। কি নেই শুক্রের মধ্যে? তাহলে ছেলেদের জীবনে সবচেয়ে বড় প্ল্যানেট হচ্ছে শুক্র গ্রহ, ভোগ বিলাস। আর মেয়েদের হচ্ছে মঙ্গল গ্রহ। তাহলে সেই শুক্র যদি আপনার কোনোভাবে কন্যায় গিয়ে ড্যামেজ হয়ে যায়, আপনি সেই ফল পাবেন? পাবেন না। তাহলে এই যে রাহুর প্রসঙ্গ যদি আসি, তাহলে চতুর্থে রাহু বলে বিদ্যায় বাধা। কোথায় বিদ্যায় বাধা? ধরুন চন্দ্রের ঘরে রাহু, তাহলে আপনার মন উদ্বিগ্ন হয়ে যাবে, সেই ছাত্রছাত্রী পড়তে পারবে না, পড়াশোনার ক্ষেত্রে বন্ধু ভাগ্য ভালো হবে না। পঞ্চমে রাহু, লগ্নের পঞ্চমে রাহুর অবস্থান ক্ষেত্রে সন্তান লাভে বাধা করতে পারে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সন্তানকে নিয়ে হতাশা, আপনার উন্নতিতে বাধা, কিছু না কিছু। এই যখন এইরকম পরিস্থিতি আসবে, তখন রাহুর যে সমস্যা, রাহুর যে অশুভ প্রভাব, বাঁচার জন্য অনেক উপায় শাস্ত্রে বলা হয়েছে। আমরা জ্যোতিষীরা সেই শাস্ত্র অনুযায়ী অবলম্বন করি। একটাও আমার মন গড়া কথা নয়, একটাও আমার বানানো কথা নয়, এবং পুরো শাস্ত্র মেনে। কারণ আমি শাস্ত্রের বাইরে, হিন্দু ব্রাহ্মণ বংশের সন্তান, আমি শাস্ত্র মেনে কাজগুলো করি, শাস্ত্রের বাইরে কাজ করব না। আজ হাতের রেখাতে দেখুন, এই যে এখানে এই যে বৃহস্পতির মাউন্ট, অর্থাৎ তর্জনী আঙুল, ইন্ডেক্স ফিঙ্গার, তার নিচের অংশটা হচ্ছে জুপিটার বা বৃহস্পতি, তার নিচে রয়েছে নিম্ন মঙ্গল অর্থাৎ লোয়ার মার্স, তার নিচেই রয়েছে রাহুর ক্ষেত্র। তাহলে এই যে রাহুর পরে যে আসছে যেটা শুক্র, ঠিক শুক্র এই জায়গাটা, এই রাহুর ক্ষেত্র, এই রাহুর অভিমুখটা, রাহু কি আছে হাতের মধ্যে। যারা লটারি কাটেন অনেকে আমার কাছে জানতে চান। সেদিনকে একটা দেখলাম একজনের হাতের ঠিক এই মাউন্টটা যথেষ্ট উন্নতি। সে বলল, দেখুন আমি অনেকদিন হয়ে গেল কাটছি, জানেন তো, একটা টাকাও পেলাম না। তাই বললাম রাহুর মাউন্টটা যা নিরিখে, এবং সেই নিরিখে আপনার কিন্তু বিরাট টাকা না হলেও টাকা হবে। আমি কাটবো বলছেন? হ্যাঁ। আমি বললাম খুব একটা দরকার নেই, যেরকম একটা ব্যালেন্স রেখে কাটুন। শুনলাম আমাকে ফোনে পরে যাক বললো, আমি না গতকাল 90,000 টাকা পেয়েছি। মানে তার কতটা আনন্দ হয়েছে দেখুন। ফাটকা পয়সা, হঠাৎ করে অর্থ প্রাপ্তি, এই যে প্রাপ্তিযোগ যখন আসে না, কত ভালো লাগে। তাহলে রাহু কিন্তু সব জায়গায় খারাপ ফল দেয় না। আমি এটাই বলছি, ষষ্ঠে রাহু থাকলে তার ভোগ বিলাস, লাক্সারি বা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, পাবেই। কারণ ষষ্ঠে রাহু, আর যদি ষষ্ঠে ঘর মিথুনের হয়, বৃষ হয়, তাহলে তো সোনায় সোহাগা, চিন্তার কোনো কারণ নেই।
তখন দেখবেন না চাইতে অন্ধকারে হাতড়ালেও আপনার দেখবেন সোনা উঠছে। মিলিয়ে নিন যাদের আছে জন্মছকে। কারণ ভোগ বিলাস আমোদ প্রমোদ করতে গেলে যেটা সর্বাগ্রে দরকার, কি দরকার বলুন তো? অর্থ, মানি, ম্যান পাওয়ার, মাসেল পাওয়ার, এখানে রাহু থেকে পাবে। ওই যে খনার বচনে কি বলছে, লগ্নে যার গলা কাটা সঙ্গে চলে শতেক বেটা। তাহলে শতজনকে নিয়ে সে চলতে পারে লগ্নে যার আছে, অর্থাৎ সে কিন্তু জনহিতকর কাজে 10 জনের সেবা, দেশ সেবা সে কিন্তু এগোতে পারে। রাহুল ভালো অবস্থানের জন্য সে কিন্তু একজন ডিএম হতে পারে। চাকরি ক্ষেত্রে সে উত্তরোত্তর সুনাম উঠে যেতে পারে, সে কিন্তু সেই জায়গাটা রপ্ত করতে পারে। এটাই অঙ্ক, এটাই হিসেব। ষষ্ঠ স্থান রাহুর এরকম। সপ্তম লাইফ পার্টনার। প্রথমেই শুরু করেছিলাম যে গড়িহাটের সপ্তম স্থান মানে আপনার ব্যবসা হবে না, চাকরি হতে ভালো হতো। আমি তখন বলেছিলাম যাদের কাছে আপনি গেছিলেন, বলে মতামত দিতে গেছিল এরকম নামি দাবি মানুষের কাছে। নামি দাবি এই সেন্সে তারা তো আর রাহুর 3টে নক্ষত্রে 4টে বলবে না, 12টা রাশিকে তো 13টা রাশি বানাতে পারবে না। এর মধ্যে হিসেব, মার্কেটিং এর নাম। আমি তখন তাকে বললাম ব্যাপারটা যে যে আপনি কি দেখিয়ে দিয়ে আসবেন যে আমি কিন্তু ব্যবসা করে এগুলো করেছিলাম, আবার আমি ব্যবসা থেকে এই জায়গায় পৌঁছেছি। আপনি বলে আসবেন আপনি চাকরি করতে বলেছিলেন। আমি এই জন্যই বলি যে তার মধ্যে যে সম্ভাবনাটা লুকিয়ে আছে সেটাকে কেন আমি বার করব না। হ্যাঁ, ব্যবসা করতে গেলে রিস্ক নিতে হবে, নো রিস্ক নো গেইন। যারা যারা বড় বিজনেসম্যান হয়েছে তারা কিন্তু জীবনে যথেষ্ট রিস্ক নিয়েছে, ঝুঁকি নিয়েছে, তার ফল পেয়ে ফেলেছে। তারা কখনো পিছন পা হয় না। এই যে বড় বড় কোম্পানিগুলো দেখছেন, দেখবেন বিজ্ঞাপনের পিছনে কোটি কোটি টাকা খরচা করছে। কি বলুন তো, মানুষের মাথায় মনে সব গেঁথে দিচ্ছে, বলতে হয় না। আমরা ছোটবেলা থেকে সেসব জিনিস জানি। দাঁতের মাজন বলুন, মুখে মাখা ক্রিম বলুন, আমি নাম বলছি না, আপনারা বুঝে নিন। ছোটবেলা থেকে আমরা অভ্যস্ত, শুনে শুনে মাথায় ঢুকে গেছে। হেলথ ড্রিঙ্কস বলুন, দুধের মতো পানীয় যা আমরা খাই ছোটবেলা থেকে, অসুস্থ হলেই আমরা পান করি। এখন তো কলকাতা শহরে গরুর দুধ সেরকম পাওয়া যায় না, সব প্যাকেটজাত দুগ্ধ। তাহলে সেই সকল জিনিস আমরা যেগুলো খাচ্ছি, খেয়ে আমরা পুষ্টি অর্জন করছি, শক্তি অর্জন, ঊর্জা অর্জন করছি। সেই ঊর্জাটাকে আমার বক্তব্য হলো জ্যোতিষ থেকে আমি সেটাকে তুলে আনবো। আপনার ছেলে কি মধ্যে ধরে MBA করেছে, আপনার ছেলে জার্নালিজম করেছে, সম্ভাবনা আছে, করে কিছু করতে পারছে না, পারে কি দেখুন তো। আমি বলছি জায়গায় জায়গাগুলো করুন, দেখবেন ঠিক সেই নিরিখে সে পৌঁছবেই। সর্বোপরি তো ঈশ্বর আছেন, কিন্তু ঈশ্বর তো আমাকে বলেনি যে আমি ভাত মেখে তোমায় খাইয়ে দেব। তোমাকে রোজগার করতে হবে, সেই জায়গাটা যাতে আমার ডিপ্লোম্যাটিক চাতুর্য বুদ্ধি অ্যাপ্লাই করব, সেটা রাহু দেয়। এই চাতুর্য করে কি করে এগোতে হবে। কারণ আজকের ডেট কলিযুগ, কলিযুগে যদি আমি খুব সহজ সরল হই তাহলে লোকে কিন্তু আমাদের হ্যাটা করে দেবে। কিন্তু আমি যদি সেই জায়গাটাই বুদ্ধির কৌশলে দরকার, ওই জন্য আমাদের মুনি ঋষিরা বলে গেছেন কখনো কখনো যুদ্ধে জিততে গেলে কয়েক পা পিছিয়েও আসতে হতে পারে। যখন বোলার বল করে অনেকটা পিছন থেকে দৌড়ে বলটা করতে আসে, দেখবেন ক্রিকেট খেলায়। যখন ফুটবল খেলায় যখন একটা খেলোয়াড় বল দিয়ে যায়, আবার পিছনে প্লেয়ারকে, নিজের প্লেয়ারকেই ব্যাগে বল দিয়ে দেয়। কারণ আমাকে যদি ঠিক জায়গায় জিততে হয় না, এই যে মেসি একজন খুব বড় মাপের প্লেয়ার, তাহলে তিনি যখন তার খেলার যে স্কিল, তার যে দক্ষতা, তার যে চাতুর্য, শুধু শক্তি দিয়ে হয় না, শক্তি দিয়ে হয় না। তাহলে শক্তির সঙ্গে কি দরকার?
চাতুর্য। শক্তিশালী কি দরকার? বুদ্ধি বল। শুধু শক্তি বলা যাবে, যখন শক্তি আর বুদ্ধি এক হয়ে যাবে তখন আপনি গেইন করবেন। এবং বুদ্ধিটাকে সঠিক কাজে লাগাতে পারলে, মনে করে একটা স্টুডেন্ট পড়তে গেছে, সে খুব ভালো পড়েছে, সেই মুহূর্তে তার কোশ্চেনটা মনে পড়ছে না, কি একটা অঙ্কের ছোট একটা শর্ট কোশ্চেন সেকেন্ডারি দিচ্ছে, সে মনে পড়ছে না, টুক করে যে ইনভিজিলেটর আছে, যিনি পরীক্ষা রয়েছেন, যিনি গার্ড দিচ্ছেন, তার ঠিক চোখের সামনেই বা একটু আড়াল করে চোখ একটা আর চোখে জাস্ট দেখে নিল, তা তো করা, কিন্তু সে ভুলে গেছিল, ঠিক ও পাশের দিকে লিখে দিল, জাস্ট চোখে পড়লে মনে। এটাকে বলে ডিপ্লোম্যাটিক, এটাকে বলে চাতুর্য। এটা রাহু দেয়। এই যে রাহুকে কেন বলে, কারণ এই যে ব্যাপারগুলোতে আপনি যত গেইন করবেন তত উপরে উঠবেন। হতেই পারে পরিস্থিতির জায়গায় গিয়ে মানুষ নার্ভাস হয়ে পড়ে, পরিস্থিতির জায়গায় গিয়ে মানুষের ভুল হয়ে যায়। আরে ভুল তো সেই করে যে কাজ করে, যে কাজ করে না সে কোনোদিন ভুল করবে না। সে তো শুয়ে বসে আছে, তার ভুল হবে কি করে? আমি যখন একটা পৃষ্ঠা লিখছি তখন আমার কিন্তু একটা বানান ভুল হতে পারে, কিংবা বানানটা জড়িয়ে গেছে, আমি লেখাটা অন্যজন বুঝতেও না পারে। যে লিখছে না তার ভুলের কি প্রশ্ন আপনার বলুন, তাই না? তাহলে আমার বক্তব্যটা এখানেই, তাহলে আমাকে সেই চাতুর্য জায়গাটা আপনার জীবনে শাইন করতে হবে। শুধু শনির সাড়ে সাতি, মাঙ্গলিক দোষ, কেমদ্রুম দোষ, ছন্ন ছাড়া দোষ, কাল সর্প দোষ, হ্যাঁ কাল সর্প দোষ আছে, সব কাল সর্পই মানুষের জীবনকে ক্ষতি করে না। কিছু কিছু কাল সর্প, যেমন ঘাতক কাল সর্প, শেষ নাগ কাল সর্প, এগুলো ডেঞ্জার। ঘাতক কাল সর্প, শেষ নাগ কাল সর্প, এগুলো কিন্তু অত্যন্ত জীবনে কিন্তু অশুভ প্রভাব বিস্তার করে, অর্থাৎ মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। এটা আমার দেখা। বিষধর কাল সর্প, তাহলে তখনই আমাদের কি দরকার? সাপোর্ট। সাপোর্ট মানে এটাই না শুধু রত্ন কবচ তাবিজ, অনেক আলোচনার মাধ্যম থেকে আপনার জায়গাটা বের করে আনা যায়, আপনার সন্তানের সেই জায়গাটা তৈরি করা যায়। এই যে সম্পর্কজনিত আমি যেগুলো বলি না, আমার বিদ্যা থেকে বুদ্ধি থেকে যেগুলো জ্ঞান অর্জন করেছি দীর্ঘদিন জ্যোতিষ করার সুবাদে, একটা যে থিওরিটিক্যাল গুরুমুখী বিদ্যা এবং তার সঙ্গে প্র্যাকটিক্যাল মানুষের সঙ্গে মিশিয়ে তার সমস্যাগুলোকে মেহসুস করে দুটোকে মিলিয়ে আমি কথাগুলো বলছি, এমনি এমনি নয়। দেখবেন অনেক মেয়ে আছে সুশ্রী, অথচ তার ভালো ঘরে বিয়ে হচ্ছে, সে বিয়ে নিয়ে কিন্তু চরম অসুখী। আর অনেকের দেখা যাচ্ছে সে অতটা সুশ্রী নয়, অথচ সে বিয়ের ক্ষেত্রে সাকসেস। ঠিক ডিপ্লোম্যাটিক ওয়েতে তার চাতুর্য, তার বিচার বিবেচনা দিয়ে সেই জায়গাটা সে বানিয়ে নিতে পেরেছে, সে আজকে টপ মোস্ট পজিশনে সংসার করছে, টুকটাক ঝুট ঝামেলা ছাড়া বাকি নেই, ওয়েল অ্যান্ড গুড, সে সুন্দরভাবে জীবনযাত্রা চালাচ্ছে। দিস ইজ অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ ওই জন্য বলি জ্যোতিষকে ভালোবাসুন, জ্যোতিষকে সঙ্গে রাখুন, জ্যোতিষকে নিয়ে পথ চলুন, দেখবেন জ্যোতিষও আপনাকে প্রতি মুহূর্তে একটা সুন্দর বাতাবরণ দিয়ে যাবে, প্রতি মুহূর্তে আপনাকে সুন্দরভাবে সবকিছু রক্ষা করবে। তাহলে সুতরাং কি আমরা কি জন্য এসেছি পৃথিবীতে? শুধু বড় লোক হতে নয়, আজকের ডেটে আমরা সেটা চাই, কিন্তু বড় লোকের আড়ালে আমরা নিজের জীবনটাকে কিভাবে তৈরি করব, বা আমার প্রিয়জন, আমার সন্তান, সবাই তো আমাদের কাছের, তাদের জায়গাটা তৈরি করে দিতে হবে। এটাই আমাদের মূল মোটো, এটাই আমাদের মূল মোটো। সুতরাং যে অষ্টমে রাহু নিধন ভাবে, জানেন অষ্টমে ভালো জায়গায় রাহু থাকলে আপনি লটারি প্রাপ্তি হবে, শেয়ার মার্কেটে আপনি প্রফিটেবল বিজনেস করতে পারেন। নবমে রাহু ভাগ্যস্থান, পিতার সম্পত্তি থেকে আপনি কিন্তু বড়লোক হতে পারেন। আপনি একটা জিনিস তৈরি করতে চাইছেন, পিতা আপনাকে বাবা সাপোর্ট দিয়ে দিল সেই মুহূর্তের জন্য, কারণ একজনের তো সাপোর্ট লাগে। আমার নিজের দেখা, বাবার থেকে, বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে ছেলে একটা বিজনেস করে
আজকে সে কোথায়? বাবার পিএফ এর টাকায় সে বড় লোক, নবম স্থানে রাহু। ভালো জায়গায় থাকলে নিয়ে যাবে। দশমে রাহু, শুধু রাহু যেখানে থাকবে সেখানে শুধু ছ্যাদা করে দেয়, এই কথাটা ভুল। তার পজিশন, তার ঠিক জায়গা অনুযায়ী ফল হয়, তার নক্ষত্রের নিরিখে ফল হয়। আদ্রা, সাতিয়ার, শতবিশা, তিনটে নক্ষত্র রাহুর, 6, 15, 24। আর সংখ্যা তত্ত্ব অনুযায়ী 4 সংখ্যা হচ্ছে রাহুর সংখ্যা। 4 সংখ্যা 2020 সালের কথা বলছি। দেখেছিল সারা বিশ্ব মহামারী, সেটা ছিল রাহুর বছর। রাহু এরকম আটকে দিতে পারে। কলিযুগের রাজা এমনি বলা হচ্ছে না। আপনাকে যেমন চট করে আপনি গেইন করে দিয়ে চলে যাবে, চট করে আপনাকে উন্নতি দিয়ে যাবে, আপনাকে ধপকার ফেলেও দিতে পারে। এটাই হিসেব, এটাই অঙ্ক। আচ্ছা, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন সেটা বলে দিই। গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। হাওড়া ময়দান জাগৃতি বুধবার 4টে থেকে 6টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে পাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা, সোম শুক্র শনি সন্ধ্যে 6টা থেকে 9টা। দূরের বন্ধু অনলাইনে, সামনে আমার কামাখ্যা যাত্রা। কামাখ্যা আমাকে প্রায় যেতে হয়। এই কামরূপ কামাখ্যা তন্ত্রের আদি আসল জাগ্রত পীঠ, বিশেষ পুজো পাঠের জন্য আমাকে যেতে হয়। যারা মনে করছেন জীবনের সমস্যাগুলো আটকে রয়েছে, আগে জ্যোতিষ বিচার করা। দেখুন কি বলছে আপনার গ্রহরা, কি বলছে। গ্রহরা কি সাড়া দিচ্ছে না দিচ্ছে না? গ্রহরা কি আপনার সাথে ছলনা করছে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে? দেখুন কোন গ্রহটা বিশ্বাসঘাতকতা করছে, তাকে জব্দ করে দিন, তাকে বুস্ট আপ করে দিন। যদি তাকে তার শক্তি কমিয়ে আপনার শুভ আত্মকারক গ্রহ, আমাত্মকারক গ্রহ, তাকে স্ট্রং করে দিন। দেখুন খেলা ঘুরে যাবে, আপনার জীবনের ভাগ্যের চাকা ঘুরে যাবে। শুধু তাবিজ কবজ করলে হবে না, শুধু রত্ন পড়লে হবে না, গ্রহ বিচারটা আগে দরকার। আজকে বিচারটা হারিয়ে, ওই যে বললাম সপ্তমে রাহু মানে কোন এক বাবাজি বলে দিল যে তুমি ব্যবসায় গেলে কেন, চাকরি করতেই। যেহেতু তার বর্তমান ফেসটা খারাপ যাচ্ছে তাই, কিন্তু আমি বলেছি তাকে যে তুমি কিন্তু এই ব্যবসা থেকেই বিরাট লাভবান হবে, দশের কল্যাণ করবে। এবং সেই জায়গা থেকে তুমি বলে বাড়ির লোকও সাথ দিচ্ছে, বলছে তুই পারবি না, আমি বলছি তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, ছেড়ে দাও, তুমি এই জায়গাগুলো এইগুলো করো, এই উপাচার উপায় করতে লাগো, করে মনোযোগ দিয়ে কাজ করো, দেখো তোমার রেজাল্ট হয় কিনা। এ সম্পর্কের জনিত সমস্যায় এতে রাহুর ভূমিকা রয়েছে। রাহু কিন্তু চট করে, যেমন আমরা সম্পর্ককে নিয়ে আসবে, মিথুনে রাহু চট করে আপনি কিন্তু যে সম্পর্ক ম্যাচিওর হওয়ার না হয়ে যাবে। অনেকে দেখবেন 2 বছর আগে কোনোভাবে বিয়ের যোগাযোগ এসেছিল, সে হয়নি, আবার ঘুরে দেখলাম সেই এলো এবং সেই ছেলের সঙ্গে বিয়ে হলো। দেখুন এরকম অনেকের হয়ে থাকে। এটাই হচ্ছে অঙ্ক, এটাই হচ্ছে ম্যাথামেটিক্স, এটাই হচ্ছে ক্যালকুলেশন, যার নিরিখে আমাদের পথ চলা জীবন। কারণ রাহু নিয়ে বলতে গেলে একটা এপিসোড কম পড়ে যায়। যত অনৈতিক কাজ, রাহু যদি অশুভ জায়গায় থাকে, অশুভ নক্ষত্রে থাকে, যত অনৈতিক কাজ, আমি ভালোটা বললাম, এর খারাপটা কি? মানুষের মনের সুপ্ত বাসনাকে বাড়িয়ে দেওয়া, সবসময় কোনো কিছুতে তৃপ্তি না হওয়া, এটা রাহুর কিন্তু সবচেয়ে নেগেটিভ ইম্প্যাক্ট। আজ আর নয়, আমাকে থামতেই হবে। আপনারা আমার অনুষ্ঠান দেখুন এই চ্যানেলে। আবার ফিরে ফিরে আসবো জ্যোতিষের এই ধরনের আলোচনা নিয়ে, যে আলোচনা দিয়ে আপনারা কিছু পাচ্ছেন, আপনার প্রিয়জনের জন্য আপনি কাজে লাগাতে পারবেন, আপনার প্রিয়জনের মঙ্গল সাধন করতে পারবেন। তাই মহাশক্তির কাছে একটু প্রণাম জানাবো, সেই দেবী দুর্গার চরণে, যার কাছে জবা ফুল, বেলপাতা, রক্তচন্দন দিয়ে যদি একটু পুষ্পার্ঘ্য দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক গুড রেজাল্ট পাওয়া যায়। কি মন্ত্র দেবেন? ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই সাহিধায় সপরিবারায় সবাহনায়
স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদ নাশিনী দেবী দুর্গাই নম। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা।